এবং আপনারা জানেন আমি শুরু থেকেই বলে আসছিলাম যে আগে মানে পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার তার যারা সহযোগী ছিলেন এনসিপি অথবা জামায়াতে ইসলামী যাদেরকে আমরা বলি না কেন, তাদের মধ্যে একটা অ্যাটিটিউড ছিল যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টিই না। এবং এমনকি এই সরকারের উপদেষ্টা পরিষদের অনেকে, যেমন আমাদের অনেক বন্ধুবান্ধব, যেমন ধরেন আমি নাম ধরেই বলি, আমি তো খুব বেশি একটা আড়াই ঠাড়ে কথা বলতে পছন্দ করি না, যেমন ডক্টর জাহিদুর রহমান আমাদেরই খুব ক্লোজ লোক, বন্ধুবান্ধব ছিলেন। আমরা বিভিন্ন সময় আমার সঙ্গে ওরা সাধারণত কখনো বিরোধ তৈরি হতো না, কারণ উনি খুব লজিক দিয়ে কথা বলেন। কিন্তু আওয়ামী লীগের প্রসঙ্গ এলেই আমার কাছে যেন মনে হতো যে উনি মানে ঠিক লজিকটাও মানতে চান না। একবার একটা অনুষ্ঠানে ওনার সঙ্গে আমার একটা বিরোধ তৈরি হয়ে গিয়েছিল। উনি বলার চেষ্টা করছিলেন যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টিই না, এর একটা মাফিয়া গোষ্ঠী। এটার ওনার বলার পেছনে ওনার হয়তো ইমোশনটা কাজ করেছে। আমি নিজে আওয়ামী লীগকে পছন্দ করি কি করি না সেটা অন্য প্রসঙ্গ। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি, আওয়ামী লীগের দুর্নীতির কথা বলেছি। কিন্তু তার মানে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলই নয় এমন চিন্তা কিন্তু আমি কখনো করি না। যেমন আমি বিএনপি সম্পর্কে অথবা জামাত সম্পর্কেও, যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তারা বিএনপি এবং জামাতকে নানাভাবে কোণঠাসা করার চেষ্টা করেছিল, আমি কিন্তু তার বিরোধিতা করেছি। আমার বক্তব্য ছিল যে একটা রাজনৈতিক দলকে মোকাবেলা করতে হবে রাজনীতি দিয়ে, বল প্রয়োগের মাধ্যমে নয়। রাজনৈতিক দলকে যদি আপনি অপ্রাসঙ্গিক করতে চান, সেটা জনগণ করবে, আপনি গায়ের জোরে করতে পারবেন না। আমি সবসময় কথাটা বলে এসেছিলাম। যে কারণে আওয়ামী লীগ সম্পর্কে আমার সবসময় বক্তব্য ছিল যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল। এদেশে একদম প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে এই দলের প্রতি এক ধরনের ফিলিংস কাজ করে। মানে আওয়ামী লীগের মতো এত সংগঠিত দল বাংলাদেশে দ্বিতীয়টা নেই। এটা হলো বাস্তবতা। আওয়ামী লীগের যারা নেতৃত্বে থাকেন, যারা নেতৃত্বে ছিলেন, তাদের কর্মকাণ্ডের কারণে এই দল নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটো বক্তব্যকে আমি মানতে রাজি আছি। যার ফলস্বরূপ আওয়ামী লীগকে আজকে বিপদে পড়তে হয়েছে। সেই জন্য আমি দায়ী করবো কাউকে, আওয়ামী লীগের নেতৃত্বকে। কিন্তু দল ইটসেলফ আওয়ামী লীগকে দায়ী করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি নানা রকম উদাহরণ দিয়ে নানাভাবে এটা অনেক দিন ধরে বলে আসছি। যখন বলাটা খুব মানে একটু বিপজ্জনক ছিল, তখন আমি কিন্তু বলেছি যে আওয়ামী লীগকে আপনি চট করে উপড়ে ফেলে দিবেন, সেটা আপনি পারবেন না। আওয়ামী লীগ পাট গাছ না যে উপড়ে ফেলে দিলেন, আওয়ামী লীগ বট গাছ, এর শেকড় অনেক গভীরে। সেটা কিন্তু আমরা দেখছি। গত 18 মাস আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চলেছে, তার বিপরীতে এখন আমরা কি দেখছি? সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন কিন্তু আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। আওয়ামী লীগের অনেক অফিস খুলছে এবং আমরা এটাও দেখেছি যে বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতেই আওয়ামী লীগ অফিসের তালা খুলে দেওয়া হচ্ছে। এটা কি প্রমাণ করে যে আওয়ামী লীগের প্রতি বর্তমান সরকার এবং সরকারি দল তাদের একটা নমনীয় মনোভাব পোষণ করেন? এবং এটা করার সমূহ একটা সম্ভাবনা কিন্তু আছে। এই কারণে বিএনপি দেখেছে যে তার এতদিনের মিত্র, তার দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামের ভয়ঙ্কর চেহারাটা, এটা বিএনপি কিন্তু এর মধ্যে দেখে ফেলেছে। বিএনপি বুঝেছে যে সুযোগ পেলে জামাতে ইসলাম কি করতে পারে। এবং এই জামাত যে প্রায় 30%-এরও বেশি ভোট পেয়েছে, বিএনপির নেতৃত্বের একটা অংশ মনে করে যে এটা আসলে আওয়ামী লীগের ভোট। এবং যদি তারা আওয়ামী লীগকে দীর্ঘদিন মানে দাবড়িয়ে বেড়ায়, যদি আওয়ামী লীগকে মাঠে নামতে না দেয়, তাহলে হয়তো এই ভোটগুলি কিন্তু জামাতের সঙ্গে যে যুক্ত হবে, যে শক্তিটা জামাতেরও শক্তি হয়ে দাঁড়াবে এবং সেটা বিএনপির জন্য আরও ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে। আমার ধারণা বিএনপি এই ধরনের চিন্তা থেকেই আওয়ামী লীগকে ধীরে ধীরে রাজনীতিতে মাঠ ছেড়ে দেওয়ার কথা ভাববে। এবং যদি সেটা ভাবে তাহলে কি দাঁড়াবে? আমি হাইপোথেটিক্যালি একটা কথা বলি, ধরেন আপনি আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ মাঠে থাকে, যদি বিএনপিও মাঠে থাকে, যদি জামাতও মাঠে থাকে, সবাই যার যার পূর্ণ শক্তি নিয়ে থাকে, আমার ধারণা জামাতের ভোট আবার তার আগের ওই 2 অঙ্কের নিচে নেমে যাবে, মানে 7, 8, 9% মধ্যে চলে যাবে। যেটা এবার 30-31 পেয়েছিল, এটা আসলে সে পাবে না। ভোট বিএনপিরও কমবে, কারণ ওই ভোটটা তখন আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের কাছে চলে যাবে। এটা আমার ধারণা, ভুলও হতে পারে, আপনারা মিলিয়ে নেবেন, ভুলও হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা।
জামাতের যে চেহারাটা এখন আপনারা দেখছেন, যে যুদ্ধদেহী চেহারা দেখছেন, এটা কেবল দেখা সম্ভব হচ্ছে যে মাঠে সক্রিয়ভাবে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে। কিন্তু তাহলে আওয়ামী লীগের উপর থেকে যে নিষেধাজ্ঞা যেটা আছে, সেই নিষেধাজ্ঞাটা কি বিএনপি খুব শীঘ্রই তুলে নেবে? আমার মনে হয় সেটাও নেবে না। আপনারা আবার আরেকটা কথা আমি বলি, আসলে আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন আওয়ামী লীগেরকে নিষেধাজ্ঞা কিন্তু দেওয়া হয়েছে, আওয়ামী লীগ দলের উপরে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই। মাথায় রাখবেন, 2025 সালের মে মাসে 12ই মে যে প্রজ্ঞাপনের মাধ্যমে, মানে যে নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ দলের উপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই। এবং আমি আপনাদেরকে পড়ে শোনাই এই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাটার ভাষাটা কী ছিল। আমি সরকারের সেই প্রজ্ঞাপনটা আপনাদের পড়ে শোনাই। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল আওয়ামী লীগ কী কী করেছে না করেছে ডিটেল বলার পর বলা হয়েছে, অতএব আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত, বিচার কার্যটা সম্পন্ন হতে হবে। এখন কিন্তু বিচার কার্য তেমনভাবে শুরুই হয় নাই। কবে শুরু হবে, কবে সম্পন্ন হবে, এটার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, সম্পন্ন না হওয়া পর্যন্ত কি হবে? বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। মানে তারা এই কর্মকাণ্ডগুলো করতে পারবে না। তাহলে কি করতে পারবে না? কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না, মিছিল করতে পারবে না, সভা সমাবেশ করতে পারবে না এবং সম্মেলন করতে পারবে না। যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ। তো এর মধ্যে কিন্তু ওর কার্যালয় বন্ধ থাকবে কি থাকবে না এটা কিন্তু নাই। কার্যালয়টা খোলা থাকতেই পারে। কার্যালয় খোলা থাকা মানেই তো এই নয় যে সেখান থেকে প্রকাশনা হচ্ছে, গণমাধ্যমে কোনো ধরনের অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের প্রচারণা চলছে, মিছিল সভা হচ্ছে, তা তো না। কার্যালয় খোলা থাকতে পারে। কাজে আমি মনে করি আইনের এই যে নির্দেশনা, এর মধ্যেই কার্যালয় খুলে রাখার একটা সুযোগ কিন্তু রয়ে গেছে। যদি সেটা হয়, এবং আমার ধারণা সেটা এখন হতে থাকবে আস্তে আস্তে, এবং আমার এটাও ধারণা আওয়ামী লীগ যদি সেন্সিবল হয় তারা তাড়াহুড়া করবে না। কারণ তাড়াহুড়া করলে পরে বরং বিএনপি একটা চাপের মুখে পড়তে পারে, বিএনপি, জামাত অথবা এনসিপি চাপের মুখে পড়তে পারে। কাজে তাড়াহুড়া করার মানে হলো বিএনপিকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া। আওয়ামী লীগও সম্ভবত সেই পথে যাচ্ছে। যতটুকু আমি বিভিন্ন পত্রপত্রিকা পড়ে জানলাম, আওয়ামী লীগের যারা হাই কমান্ড আছে তারা হয়তো সেভাবেই অগ্রসর হচ্ছে। তারা হয়তো ধীরে ধীরে আওয়ামী লীগকে মানুষের মধ্যে আস্তে আস্তে একটা গ্রহণযোগ্য অবস্থানে নিয়ে যাবে। আমি সবসময় একটা কথা বলি, এই যে আওয়ামী লীগের ফিরে আসা, এটা যে এত দ্রুত আসবে এটা আমি নিজেও ভাবিনি। কিন্তু এটা কীভাবে সম্ভব হলো? আমার বিবেচনায় এটা সম্ভব হয়েছে ডক্টর ইউনূসের কারণে। ডক্টর ইউনূস গত 18 মাসে আওয়ামী লীগকে নিয়ে যে সমস্ত বাড়াবাড়িপূর্ণ কাজ করেছে, বাড়াবাড়ি করেছে, আমি বলবো অনেকগুলো বাড়াবাড়ি করেছে। পাশাপাশি তারা সরকারের চালনাতে একটা ব্যর্থতা পরিচয় দিয়েছে। তারা যত ব্যর্থতা পরিচয় দিয়েছে তত বেশি সংখ্যক মানুষ, তত বেশিবার মানুষ তার নিকট অতীতের সরকারের সঙ্গে ইউনূস সরকারের তুলনা করেছে, এবং তুলনা করে তারা ইউনূস সরকারের পক্ষে যাওয়ার মতো কোনো শব্দ, কোনো কারণ, কোনো লজিক খুঁজে পায়নি। এবং ইউনূস সরকারের প্রত্যেকটা ব্যর্থতা আওয়ামী লীগেরকে আবার রাজনীতিতে ফিরে আসা বাস্তবতা তৈরি করে দিয়ে গেছে। এটাই মূলত কারণ। এখন যদি আগামীতে বিএনপি সরকারের দেশ পরিচালনা এবং তার বিপরীতে জামাত এবং এনসিপির বাড়াবাড়ি যদি বাড়তে থাকে, তাহলে আমার ধারণা আওয়ামী লীগের প্রত্যাবর্তন আরও ত্বরান্বিত হবে। তবে সব কিছুই নির্ভর করবে আওয়ামী লীগের ধীর স্থির সিদ্ধান্ত গ্রহণ এবং সেই সঙ্গে বিএনপির পক্ষ থেকে বিএনপির মানে সহনশীলতা অথবা বিএনপির যে নমনীয় ভাব তার উপর। বিএনপির জন্য এটা একটা বড় পলিটিক্স হবে। বিএনপি কী করবে, তার রাজনৈতিক সিদ্ধান্তটা তারা কী নিবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আমার মনে হয় হবে। কারণ আমি দেখেছি বিএনপি উপদেষ্টা মণ্ডলের মধ্যে অনেকে আছেন যারা নাকি আওয়ামী লীগ, ঘোর আওয়ামী লীগ বিরোধী। তারা যদি সক্রিয় থাকেন, তারা যদি পাওয়ারফুল হয়ে যান, তাহলে হয়তো আওয়ামী লীগের ফিরে আসাটা স্মুথ হবে না,
কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা যত কম স্মুথ হবে, যত বেশি বিরোধপূর্ণ হবে, তত কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বিএনপি হবে। এটা আমার ধারণা। আমার ধারণা যে এর পর থেকে তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই হাসনাত সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতাদের, ছাত্র তরুণ নেতারা যারা জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা আরো নানা রকম মঞ্চ, ঐক্য, অ্যালায়েন্স গড়ে নেতৃত্ব দিয়ে আসছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে এবং সারা বাংলাদেশটা একরকমের দাবড়ে বেড়াচ্ছেন, তাদের ইচ্ছায় পরিচালনা করছেন। তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে এদেরকে এই ইঙ্গিতটা বুঝিয়ে দেওয়া যে অন্তর্বর্তী সরকারের মতো, ইউনূস সরকারের মতো কোনো বাড়তি আশকারা তিনি এই তরুণ নেতাদের দেবেন না। সম্ভবত সে ইঙ্গিত একেবারে পরিষ্কার বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপির অভিযোগ তোলা, কিছুতেই এসব মেনে নেওয়া হবে না, নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তোলা, হুঁশিয়ারি উচ্চারণ করা সার্জিস আলম, যেমন তারেক রহমান যখন নাহিদ ইসলামের বাড়ি গেছেন দৌড়ে সে বাড়িতে এসে তারেক রহমান যখন বুকে জড়িয়ে ধরেছেন তিনিও ঝাঁপিয়ে পড়েছেন, ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহকে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। নাসির উদ্দিন পাটোয়ারি তো নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছেন, হাসনাত তুই কোথায় রে, আওয়ামী লীগ তো দোকান খুলে ফেললো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা এমপি পদ পেয়ে গেছেন, সেখানে বিএনপির প্রার্থীর এমনকি মনোনয়নই বাতিল হয়ে গিয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছেন, এখনো তিনি এলাকায় যেতে পাচ্ছেন। আক্তার হোসেন যেমন তার এলাকায় জিতেছেন বটে, কিন্তু এলাকায় গিয়ে স্বস্তি পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদও। এমন একটা পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা সবচেয়ে ভয় যেটা নিয়ে পাচ্ছিলেন এই জুলাই আন্দোলনের নেতারা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদেরকে জুলাই আন্দোলনের সময় সকল প্রকার খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের জন্য যে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল ঢালাওভাবে, এবং পুলিশ হত্যা সহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের অভিযোগে কোনো মামলা 2024-এর জুলাই আগস্ট সময়কালের কিংবা পরবর্তী সময়ের গৃহীত হয় নাই থানায়, তদন্ত হতে পারে নাই এই অন্তর্বর্তী সরকারের সময়, যার প্রভাবে তারা আরো দোর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশে রাজত্ব করে বেরিয়েছেন। তাদের যে ভয়টা ছিল, ওই যে হাসনাত আব্দুল্লাহ কথায় কথায় নতুন করে মামলা করার প্রয়োজন হলে যাতে নতুন করে মামলা করা হয়, কারণ 44 জন পুলিশ সদস্য হত্যা হয়েছে বলে পুলিশ সদর দফতর থেকেই বিবৃতি এসেছিল, কিন্তু পুলিশ সদস্যরা যখন 5ই আগস্টে মৃত কয়েকজন পুলিশের লাশ, পচে যাওয়া গলে যাওয়া লাশ যাত্রাবাড়ি থানা থেকে উদ্ধার করে 5ই আগস্টের 8 দিন পর রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের জানাজা হয়েছিল, তখন থেকে পুলিশ সদস্যরা দাবি করে আসছেন, অভিযোগ করে আসছেন অন্তত 2000 পুলিশ সদস্য 2024-এর জুলাই আগস্টে নিহত হয়েছেন। এবং অনেক পুলিশ সদস্য মনে করেন 3 থেকে 3500 পুলিশ নিহত, নিখোঁজ ওই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে। কিন্তু পুলিশ বিভাগ ওই ঘটনা যেহেতু ঘাটাঘাটি করার সাহস পাচ্ছে না, তদন্ত করে নাই, তাই তাদের কাছে কোনো হিসাবই নাই ঠিক কতজন পুলিশ সদস্য ওই সময়ে সহিংসতায় নিহত হয়েছিলেন। পুরো বয়ানটা এমনভাবে জুলাই আগস্ট আন্দোলনের সাজানো হয়েছে যে পুলিশ একপাক্ষিক সহিংসতা করে গেছে, নৃশংসতা দেখিয়ে গেছে, কিন্তু এই বয়ানে কখনো উল্লেখ করা হয় না যে 19শে জুলাই একজন নিরস্ত্র পুলিশ সদস্য গিয়াসউদ্দিনকে পিটিয়ে মেরে তার চামড়া ছিলে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল যাত্রাবাড়ি সেতু থেকে, এবং সেটা রীতিমতো পুলিশ, র্যাবকে হেলিকপ্টার, গাড়ি সহ নানা রকম বাহিনী বহর নিয়ে গিয়ে সেই পুলিশ সদস্যের মৃতদেহ সেই সেতু থেকে ঝোলানো সেতু থেকে উদ্ধার করতে হয়েছিল সে দফায়।
কোনো আন্দোলনের বয়ানে বীরত্ব গাথায় উল্লেখ করা হয় না যে সারা বাংলাদেশে সকল থানায় আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে। আন্দোলনের কথা বলবার সময় যে পুলিশ সদস্যদেরকে এমন নৃশংসতার শিকার হতে হয়েছিল যে 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার একজন পুলিশ সদস্যকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ঘন্টার পর ঘন্টা দর কষাকষি করেও কিছুতেই আন্দোলনরত ছাত্র জনতাকে ঠান্ডা না করতে পারার পর রেখে আসতে হয়েছিল, এবং সেই পুলিশ সদস্য এসআই সন্তোষকে পিটিয়ে মেরেছিল। তখন সেখানে জড়ো হওয়া, শেখ হাসিনা সরকারের ততক্ষণে পতন হয়ে গেছে, তারপরেও এরপর সেখানে ঢুকে শেষ পর্যন্ত ওই থানা জ্বালিয়ে পুড়িয়ে পুলিশ সদস্যদেরকে মেরে পুড়িয়ে ভ্যানের উপর যে লাশ রেখে এসেছিল সে কথা কিন্তু এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও আছে। মানে জাতিসংঘের প্রতিবেদনে যে 1400 মৃত্যুর কথা বলা হয়, সরকার এখন পর্যন্ত ইউনূস সরকার হিসেব মিলিয়ে মাত্র 834 জনের নাম বলতে পেরেছে। সেই 834 জনের মধ্যেও আবার যুবলীগ নেতা ঢুকে গেছেন, যার লাশ কিনা আবার যিনি গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের এপিএস হিসাবে কাজ করতেন, এবং যার লাশ কিনা আবার উত্তরার একটা ব্রিজ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল পিটিয়ে মেরে। তো এহেন পরিস্থিতিতে খুন, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ক্রমাগতভাবে চলেছে 24 জুলাই আগস্ট জুড়ে, এবং সেগুলোর যাতে বিচার না করা যায় সে সংক্রান্ত প্রথম দায়মুক্তি অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার জারি করেছিল 2024 অক্টোবর মাসেই, যখন নোয়াখালীর সোনাইমুড়িতে এক কনস্টেবলকে হত্যার অভিযোগে একটি মামলা পুলিশ তদন্ত করে এবং 3 জনকে গ্রেফতার করে। তার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে প্রথমত বলে দেওয়া হয় যে কিছুতেই যাতে 2024 বা হয়রানি না করা হয়। তার মানে সরকারও জানে, জুলাই যোদ্ধারাও জানেন, এই নেতারাও জানেন যে কি ধরনের অপরাধী কর্মকাণ্ড ঘটেছে, ফৌজদারি অপরাধ ঘটেছে, যে রীতিমতো দায় মুক্তির অধ্যাদেশ দিয়ে সেই ফৌজদারি অপরাধে যাতে কোনো মামলা দায়ের না হয় বা পুলিশ তদন্তের চেষ্টা না করে সে ব্যবস্থা করতে হয়েছিল তাদের। আর ইউনূস সরকার যাওয়ার আগে একটা অধ্যাদেশ জারি করে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে গেছে, এবং সেই দায় মুক্তি অধ্যাদেশে 8ই আগস্ট পর্যন্ত না 31শে আগস্ট পর্যন্ত সকল প্রকার গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্যে কোনো সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে, গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে। তার মানে 31শে আগস্ট পর্যন্ত কি ভয়াবহ অপরাধ হয়েছে সেটা জানেন তারা। আর হাসনাত সার্জিসের সত্যি যদি এই দায়মুক্তি অধ্যাদেশকে পাশে সরিয়ে রেখে তারেক রহমান সরকার পুলিশ হত্যার বিচার শুরু করে, পুরো পুলিশ বাহিনীর ভেতরে যে দাবি আছে, পুলিশ বাহিনী কতজন নিহত হয়েছে জানতে চায়, পুলিশ বাহিনী মনে করে না মাত্র 44 জন নিহত হয়েছে, পুলিশ বাহিনী অন্তত ওই 44 জনের হত্যার বিচার চায়, সুনির্দিষ্ট ব্যক্তিবর্গকে ধরে তাদেরকে বিচারের মুখোমুখি করতে চায়। ভাবুন তো, হবিগঞ্জের বানিয়াচং থানার এসআই সন্তোষকে যারা পিটিয়ে পুড়িয়ে মারলো, সেই একটি যুবক মাহাদি কিছুদিন আগে বানিয়াচং থানায় গিয়ে রীতিমতো পুলিশ কর্মকর্তাকেই হুমকি দিয়ে বলেছেন যে তিনি এর আগে পুলিশ পিটিয়ে মেরেছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন, কাজেই পুলিশ যেন তার কথা শুনে। এবং এরপর পুলিশ যখন তাকে গ্রেফতার করেছে তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সক্রিয় ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে সেই মাহাদি বেরিয়ে এসেছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন ওই মাহাদি দিল্লিতে ধরা পড়েছেন অন্য একটি দেশের ভিসা নিতে, ইউরোপের একটি দেশে, কেউ বলছেন ফিনল্যান্ড, কেউ বলছেন ইংল্যান্ড চলে যাচ্ছিলেন সেই দেশের ভিসা নিতে। তিনি সে দেশে গিয়ে কি তিনি নিরাপদ বোধ করবেন? মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে কোনো মামলায়, ওই যে সিরাজগঞ্জের 15 জন পুলিশ পিটিয়ে মারা হোক, বা 5ই আগস্টের পর পুলিশ সদস্যরা যখন রাজারবাগ পুলিশ লাইন্সে কাঁদছিলেন এবং তখনকার আইজিকে বলছিলেন যে সারা বাংলাদেশ জুড়ে থানায় থানায় পুলিশ সদস্যদের লাশ পচে গলে পড়ে আছে, সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি
হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। এরা কি সকলেই আসলে সেফ এক্সিট নিয়ে অন্য কোথাও চলে যেতে পারবেন? যারা থাকবেন তাদের তো আসলে মানে কোনোভাবে দম নেওয়ার উপায় থাকবে না। যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টাও দেখবেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে সংবাদ মাধ্যমে বলেছেন যে একদিকে যেমন অনেক জুলাই যোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয় নাই, তারা বিএনপির রাজনীতি করে বলে, কাজে তারা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের তালিকা করবেন। ঠিক তেমনি তিনি বলেছেন আগের সরকার বিপুল পরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে দিয়েছিল, সে অর্থ জুলাই যোদ্ধাদের পেছনে খরচ না হয়ে কোথায় খরচ হলো নতুন প্রধানমন্ত্রী, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। মনে করে দেখেন, এই জুলাই ফাউন্ডেশনে 100 কোটি টাকা দিয়ে জুলাই ফাউন্ডেশনের সিইও করে দেওয়া হয়েছিল সার্জিস। তারপর সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গঠন, দায়িত্ব পালন, মানে দায়িত্ব গঠন বললাম কি কারণে এটা একটু পরে বলছি। দায়িত্ব পালন, ছুটির দিনে অফিস করা, মানে সব কিছুতেই একটা ম্যাজিক্যাল কর্মকাণ্ড চলছে। আমাদের অতীত অভিজ্ঞতা হলো যে যখন প্রথার বাইরে গিয়ে কেউ কিছু করার চেষ্টা করেন এবং সেটা যদি মানুষকে আকৃষ্ট করার জন্য, মানে খুব একেবারে দ্রুত মানুষ যেন হাতে তালি দেয়, প্রশংসা করে, এই কাজগুলো যখন কোনো রাজকর্মকর্তা করেন তখন তার শেষ পর্যন্ত সফলতা আসে না। এটাই বাস্তবতা। এখন ধরুন বর্তমান সরকার যে কাজগুলো করছেন, আমার কাছে, আমি শুধু ইন ডিটেলস বললাম না, আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এবং তার যারা লোকজন রয়েছেন তারা খুব দ্রুত মানুষের যাকে বলা হয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন। এবং বিএনপির যে সকল কর্তা ব্যক্তি যারা আছেন তারা মন্ত্রী, এমপি এবং প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে যতটা সরব, এতটা সরব বাংলাদেশ নয়, আশেপাশের দেশেও দেখা যাচ্ছে না। মূলত এটা একটা ফেসবুকের সরকারে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী কোথায় গেলেন, মন্ত্রীরা কী করলেন, সব কিছুই বিএনপির যে ফেসবুক পেজ আছে সেখানে আপডেট দিতে হবে, আপলোড করতে হবে এবং লোকজনকে জানাতে হবে। আর এর নিচে যে কমেন্টগুলো পড়ছে সেই কমেন্টগুলোতে, ইতিবাচক যে কমেন্টগুলো পড়ছে সেইগুলো নিয়ে আনন্দ এবং ফুর্তি করতে হবে এবং বলতে হবে যে অনেক ভালো আছি। মন্ত্রীরা নিজ নিজ ফেসবুক থেকে প্রায় প্রতিদিন 4-5টা করে স্ট্যাটাস দিচ্ছেন। স্বয়ং তারেক রহমান সাহেবের যে ভেরিফাইড ফ্যান পেজ রয়েছে সেখান থেকে আসছে, তারপর বিএনপির মিডিয়া সেল আছে সেখান থেকে আসছে, বিএনপি দলীয় যে ফোরাম আছে সেখান থেকে এই ভিডিওগুলো আসছে। ফলে বুঝতে পারছেন যে প্রতিটি মুহূর্তে ফেসবুকে সয়লাভ হয়ে যাচ্ছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকার, মানে বিএনপি সরকার, ইলিয়াস হুসাইন যাকে সবাই ইল্লু ডাকে, আর পিনাকি যাকে সবাই পিঙ্কু ডাকে, তো ইলিয়াস এবং পিঙ্কু মানে ইল্লু এবং পিঙ্কু, এরা যেভাবে ফেসবুক সেলিব্রিটি, এখন এদের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপিকেও ফেসবুক সেলিব্রিটি হতে হবে, এরকম একটা তোড়জোড় ভাবসাব চলছে। এনিওয়ে, বড় দল, বড় চিন্তা, বড় মানুষ, সেই ব্যাপারে কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা যারা সাধারণ আমজনতা প্রথম দিকে গত 18 মাস পূর্বে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলো, ঠিক সেই সময়টাতে এরকম ফেসবুক কেন্দ্রিক কর্মকাণ্ড দেখতে পেলাম। স্বয়ং গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তারপরে প্রধান উপদেষ্টার মানে ভেরিফাইড ফ্যান পেজ, এরপর ওনার অন্য কর্মকর্তা যারা আছেন, তারপর উনি কিছু লোককে নিয়েছিলেন যারা সাংবাদিকদের মধ্য থেকে, তারা সবাই বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণকীর্তন, সরকারের গুণকীর্তন এগুলো বলার পাশাপাশি এনসিপি এবং জামাত যারা ওই সময়টিতে সামাজিক মাধ্যমে মারাত্মকভাবে
যাকে বলা হয় প্রভাবশালী ছিলেন। তো তারা সবাই এক একটা স্ট্যাটাস দিত, লক্ষ লক্ষ সেই মানে যাকে বলে তাসনিম জারারটা বেশি হয় না আহমদুল্লোরটা বেশি হয়, আহমদুল্লোরটা বেশি হয় না আজাহারিরটা বেশি হয়, আজাহারিরটা বেশি হয় না আমিরে জামাতেরটা বেশি হয়, আমিরে জামাতেরটা বেশি হয় নাকি ইল্লু পিঙ্কুদেরটা বেশি হয়। এগুলো নিয়ে যখন হই হুল্লোড় চলছিল, সারা দেশের মানুষ তখন ভাবা শুরু করলো যে এই সরকারের টাকার অভাব হবে না, এই সরকারের লোনের অভাব হবে না, সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনূসের পদতলে ইত্যাদি ইত্যাদি সব কিছু। কিন্তু ৪-৫ মাস যেতেই আমাদের মোহ ভঙ্গ হয়ে গেল এবং আমরা দেখলাম যে ফেসবুকে যা হচ্ছে বাস্তবে তার উল্টো হচ্ছে। এবং ১৭ মাসে সারা বাংলাদেশের সর্বনাশ করে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিলেন এবং তার উপদেষ্টারা যেভাবে অবনত মস্তকে চলে গেলেন, এই নির্মম বাস্তবতা থেকে যদি আমরা শিক্ষা না নেই তবে আল্লাহর লানত আমাদের জন্য অপরিহার্য। সেক্ষেত্রে বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো অতীতে যারা করেছে তারা আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। ফেসবুককে কেন্দ্র করে, সোশ্যাল মাধ্যমকে কেন্দ্র করে মব তৈরি করা যায়, অল অন এ সাডেন তাহরির স্কোয়ারে বিরাট জনসমাবেশ করা যায়, ৩ থেকে ৪ দিন বা ৪৮ ঘন্টার মতো একটা সময় দেশকে উত্তেজিত রাখা যায়। এর বাইরে সামাজিক মাধ্যম দিয়ে অন দ্য লং রানে মানুষের যাকে বলা হয় মানে মস্তিষ্কে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা যায় না, নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা যায়। ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করার জন্য মূলধারার গণমাধ্যম লাগবে এবং মূলধারার গণমাধ্যমের মধ্যে আবার পত্রপত্রিকা লাগবে। এমনকি টেলিভিশনের যে খবরগুলো হয়, প্রামাণ্যচিত্রগুলো হয়, এগুলো মানুষ মনে রাখে না। কিন্তু ধরুন টাইম ম্যাগাজিনে একটা খবর ছাপা হলো, সেখানে তারেক রহমান সাহেবকে যে প্রডিগাল বয় বলা হলো, ওই প্রডিগাল বয়ের যে মানে বিস্তৃতি, ওটার যে গুরুত্ব, ওটার যে ওজন, এটা মার্ক জাকারবার্গ বা মানে তার সঙ্গীর সাথে যারা আছে ফেসবুকে সবাই মিলে ১০০ বছর চেষ্টা করলেও সেটা দূর করা সম্ভব নয়। কাজেই এখনো মানুষের মস্তিষ্ক নির্ধারণ করে কলম, এখনো মানুষের চিন্তাধারার বিবর্তন ঘটায় লেখালেখি, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি, সেই জিনিসগুলো। এখানে ফেসবুক মানে এই জিনিসগুলো বেশি একটা কাজে আসে না। এনিওয়ে, যেহেতু যারা কর্তা ব্যক্তি তারা সেই কাজগুলো করে যাচ্ছেন মনের আনন্দে, তাদেরকে কিছুদিন করতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তারা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমি যত কিছু বলতে যাব না কেন উল্টোপাল্টা হয়ে যাবে। এখন আজকের যে শিরোনাম নিয়ে আলোচনা, সেই আলোচনার মূল ভিত্তিতে আসি, মূল পয়েন্টে আসি। সেটি হলো যে কোন কোন মন্ত্রী আগে বাদ পড়বেন। আমি প্রথমে বলে নিই যে এই যে মন্ত্রী পরিষদ হলো প্রায় মানে উপদেষ্টার উপদেষ্টা মিলিয়ে, আবার উপদেষ্টার আবার উপদেষ্টা বললে সবাই বলবেন যে আমাদেরকে উপদেষ্টা বলেছে, এটা না ঠিক। অ্যাকচুয়ালি বাংলা প্রচলিত কথ্য যে রীতি, এখানে রামশ্যাম, যদুমধু, লেদু গেদু, ধলামলা, কলা ছলা এই জিনিসগুলো আমাদের দেশে চলে আসছে এবং এই যে বাংলা, এই বাংলার যে জোড়া শব্দ, সেই জোড়া শব্দ থেকে আমরা মানে কেউ মুক্ত নই, বিযুক্ত নেই। সে যে যত শিক্ষিত হোক না কেন, নদ নদী, কলকল, ছলছল এই জিনিসগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে উপদেষ্টা, ফুফুদেষ্টা এই জিনিসগুলো আমাদের দেশে এমনি নিজের অজান্তে চলে আসে, কাউকে ছোট করাও নেই, বড় করা নয়। তো যেটা বলছিলাম যে এখন যারা উপদেষ্টা হয়েছেন এবং যারা মন্ত্রী হয়েছেন, কেন হয়েছেন, কী কারণে হয়েছেন, আমি এটা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। যেমন মির্জা আব্বাস সাহেবকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে মন্ত্রীর পদমর্যাদায়। তো তিনি তারেক রহমান সাহেবকে কী রাজনীতির উপদেশ দিবেন এটা আমি বুঝি না। বিকজ মির্জা আব্বাস সাহেবের যে রাজনীতি আর তারেক রহমান সাহেবের রাজনীতি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে উলটপালট। ২ নম্বর হলো যে এর মাধ্যমে যাকে বলা হয় মির্জা আব্বাস সাহেবকে কি খুশি করার চেষ্টা করা হলো? নট লাইক দ্যাট। তিনি আরও অপমানিত বোধ করবেন, প্রচণ্ড অপমানিত বোধ করবেন। অর্থাৎ তাকে যদি কোনো মন্ত্রিত্ব না দেওয়া হতো, যে সংসদ সদস্য হিসেবে তিনি যতটা অপমান বোধ করতেন, উপদেষ্টা পরিষদের সদস্য হয়ে তিনি যখন ক্যাবিনেটে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক উপদেশ দিবেন, যেটা কিনা প্রধানমন্ত্রী কোনোদিন তার কাছে চাইবেন না। আর
মির্জা আব্বাস সাহেব এত বেকুব নন, তিনি স্বপ্রণোদিত হয়ে জনাব তারেক রহমান সাহেবকে উপদেশ দিতে যাবেন। ফলে কি হলো, এতে করে সমস্যা বাড়বে। অন্য যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, আমি একই পরিণতি তাদের সবার ক্ষেত্রেই মনে করছি। অর্থমন্ত্রীর মানে যিনি আছেন, রাজনীতির পরীক্ষা একজন মানুষ, অর্থনীতির ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ব্যাপারে যাকে বলা হয় ঘাঘু প্লেয়ার। তো আমির খসরু মাহমুদকে উপদেশ দিবেন রাশেদ তিতুমির, মানে এই কথা মানে বিশ্বাস করব আমি, অন্ততপক্ষে এই পর্যায়ে আমার জ্ঞান বুদ্ধি পৌঁছায় নাই। অথবা ধরুন যাকে বলা হয় এই ৭০ বছর বয়সে একটা দৌড় দিয়ে লাফ দিয়ে যেখানে একজন মানুষ ৪-৫ ফিট উঁচে উঠে যান, এহসানুল হক মিলন, তো তিনি যখন একেবারে যুবক সেই সময়টিতে সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছেন, এখনও তাকে সবাই হেলিকপ্টার মন্ত্রী হিসেবে ডাকে। তো সেই হেলিকপ্টার মন্ত্রীকে উপদেশ দিবেন মাহাদি আমিন, মানে এটা রোজ কিয়ামতের আলামত। এটা কোনোদিন এটা হবে না। এটা নিয়ে যদি বাড়াবাড়ি হয়, আইদার মাহাদি আমিন চাকরি হারাবেন অথবা এহসানুল হক মিলন চাকরি হারাবেন, দুজনের একজন চাকরি হারাবেনই, একসাথে এটা চলবে না। এরপর জাহিদ, ডক্টর জাহিদকে উপদেষ্টা নেওয়া হয়েছে। খোলামেলা বলতে এটা কেন নেওয়া হলো, জাহিদ শিক্ষিত, ভালো কথা বলেন, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, কিন্তু এটা কেন নেওয়া হলো? রুমিন ফারহানাকে রাগিয়ে দেওয়ার জন্য, নাকি মাহমুদুর রহমান মান্নাকে রাগিয়ে দেওয়ার জন্য, নাকি সত্যিকার অর্থে ডক্টর জাহিদের সঙ্গে দীর্ঘদিন থেকে জনাব তারেক রহমানের সাথে সম্পর্ক ছিল এবং জাহিদের বুদ্ধিতে তারেক রহমান সাহেব আজকের এই পর্যায়ে এসেছে, হোয়াট এভার মেবি। তো এরকম অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু মন্ত্রী পরিষদের ভিতরে বাইরে সমাজে আলোচনা করা হচ্ছে যে কেন এবং কি কারণে এই উপদেষ্টা নিয়োগ করা হলো, আর মন্ত্রীদের মধ্যে ওকে কেন মন্ত্রী দেওয়া হলো, ওকে কেন মন্ত্রী দেওয়া হলো, ওকে কেন ওই মন্ত্রণালয় দেওয়া হলো, এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এখন মন্ত্রীদের মধ্যে আমি নাম বলবো না, যে কয়েকজন মন্ত্রী আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিপূর্বে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ছিলেন এবং ওই সময় তারা অথর্ব মন্ত্রী ছিলেন, অযোগ্য ছিলেন, দুর্নীতিবাদ ছিলেন এবং তাদের নৈতিক যে চরিত্র, সেই চরিত্র বিএনপি সব মানুষ জানে যে এরা হাতের কাছে যা পাবে, হাতের কাছে কালা ধলা মানে কোনো কিছু বাদ নেই, হাতের কাছে যা পাবেন তাতেই একটা টিপ মারতে হবে, তাকেই একটু টান দিতে হবে এবং সেখান থেকে কিছু নিতে হবে। এদের সব অভ্যাসই আছে মাশাল্লাহ। এই মানুষগুলো এই বুড়া বয়সে, যারা এই যৌবনকালে এই কাজগুলো করেছেন যেখানে কোনো সফলতার ছাপ নেই, এই বুড়ো বয়সে তারা কি করবেন, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। ফলে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বটে, কিন্তু লং রানে এরা সফলতা দেখাতে পারবেন তো নাই, উল্টে ফেলে সরকারকে এমন একটা জায়গাতে ফেলে দেবে যে সেখান থেকে সরকার আর উঠতে পারবে না। আপনি দেখুন যে প্রথম দিকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উইদিন ৩ মাসের মধ্যে তিনি ঘাটাঘাট মন্ত্রী পরিষদটা বা উপদেষ্টা মণ্ডলী চেঞ্জ করে নিতেন, যে সমস্ত উপদেষ্টা মণ্ডলী একটু বেশি বুঝেছিল, যারা তার মুখের উপর কথা বলতো তাদেরকে বাদ দিয়ে তিনি যদি নতুন নিতেন, আজকে এই অবস্থা তাকে যেতে হতো না। সামনে লিখে রাখেন, তার পরিষদের যারা লোকজন আছে সবাইকে ঝক্কি ঝামেলা পোহাতে হবে, সবাইকে দুদকের বারান্দায় ঘুরতে হবে, কোর্ট কাছারিতে আবার তাদেরকে যেতে হবে এবং তাদের প্রতিষ্ঠান সমূহ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যা কিছু করছে সব জায়গাতেই বিপত্তিতে পড়তে হবে। এরশাদ দীর্ঘদিন টিকে ছিলেন, এর কারণ হলো এরশাদ পোশাক পাল্টানোর মতো করে মন্ত্রী পরিষদ পাল্টাতেন। সকালবেলা মন্ত্রীরা মানে ঘুম থেকে উঠতেন এই ভয় যে তাদের মন্ত্রিত্ব আছে কিনা। ফলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাবিনেট তিনি সবসময় চালিয়েছেন, তার ক্যাবিনেট সবচেয়ে অ্যাক্টিভ ছিল। তো সেটা যদি তারেক রহমান সাহেব ফলো করেন তাহলে এই বর্তমান যারা ঢুকেছেন তাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটা মুহূর্তে এটা পরিবর্তন হতে পারে। আর যদি তিনি স্থির থাকেন যে আমি যেটা করেছি সেটাই ফাইনাল, ভালো করুক মন্দ করুক শেষ পর্যন্ত আমি যতদিন আছি এরা থাকবে, তাহলে তার পরিণতিও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হবে, এর বাইরে অন্য কোনো কিছু যাবে না। একই অবস্থা দেখুন শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেননি, তিনি সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়েছেন, কিন্তু যখন বাদ দেওয়া দরকার ছিল তখন দেননি, আর যখন দিয়েছেন তখন তাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তার কয়েকজন উপদেষ্টা ছিলেন, মশিউর রহমান, তার উপদেষ্টা ছিলেন এসটি ইমাম পুরো প্রশাসনকে তছনছ করে ছেড়ে দিয়েছে, আর মশিউর রহমান কাস্টম, বন্ড, তারপর শেষে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক তছনছ করে ছেড়ে দিয়েছে, অর্থ উপদেষ্টা ছিলেন।
এর বাইরে সালমান এফ রহমান বাণিজ্য উপদেষ্টা ছিলেন, কি করেছে আপনারা সবাই জানেন। তার আইনমন্ত্রী, যে কজন আইনমন্ত্রী, ইট ওয়াজ এ ব্যাড চয়েস। মানে উনি প্রথম থেকে যে কজন আইনমন্ত্রী নিয়েছেন, এবং কেন মুন্নুজান সুফিয়ানকে, সাহারা খাতুনকে তার মন্ত্রী বানাতে হবে। তো এই জিনিসগুলো তার একটা ভিতরে অহমিকা বোধ জন্ম নিয়েছিল, যে তিনি যাকে হাত দিবেন তার মাথায় সোনা ফলবে। এখন মন্ত্রী এমপি হয়েছে ধানমন্ডি থেকে ফজলে নূর তাপস, হি ওয়াজ এ জেন্টলম্যান, ব্যবসা বাণিজ্য করতেন, তারপর শেষে উকালতি করতেন, ভালো ছিল। এখন সেখানে ধানমন্ডি থেকে এনে তাকে সিটি কর্পোরেশনের মেয়র বানাতে হলো। তার ভাই পরশকে, একেবারে অরাজনৈতিক একজন ভদ্রলোক, তাকে এনে যুবলীগের চেয়ারম্যান বানাতে হলো। এই জিনিসগুলো অন দ্য লং টার্ম আওয়ামী লীগকে সর্বনাশ করেছে। একই অবস্থা যদি বিএনপি করে, আওয়ামী লীগের যে পতনের কারণগুলো তাদেরকে মূল্যায়ন করতে হবে। 2001 থেকে 2006 তাদের পতনের মূল কারণগুলো কী ছিল, এবং ওই সময়টাতে যে বদনামগুলো হয়েছে, একটা বদনামও কিয়ামত পর্যন্ত বিএনপি মুছতে পারবে না। যতই চেষ্টা করুন তারেক রহমান সাহেব, তিনি হঠাৎ করে যেমন রাজু জেন্টেলম্যান বান গিয়া, এই জিনিসগুলো তিনি করতে পারবেন, কিন্তু পান থেকে চুন খসলে লোকজন তাকে আবার সে আগের জায়গাতে ফিরে নিয়ে আসবে। এই বাস্তবতা মেনে নিয়ে তিনি যদি মনে করেন যে লোকজন আমাকে এটা জানেন, ফর্মে আমাকে যারা অপছন্দ করেন তা আমাকে এই কথাগুলো বলেন। তো আমার সম্পর্কে যেমন যারা মন্দ কথা বলেন, আমি প্রত্যেকটা মুহূর্তে সেটা স্মরণ করি, এবং যারা আমাকে মন্দ বলেন তাদের কাছে আমি কখনই ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করিনি। আমি ধরে নিই যে তারা এই কাজ করবি, মন্দ করবি, তাদেরকে খুশি করার জন্য আমি কোনো কাজ কখনো করি না। আমি শুধুমাত্র যে কাজগুলো করি আমাকে যারা পছন্দ করেন তাদের জন্য। কিন্তু এখন সরকার যে কাজগুলো করছে, তাদেরকে যারা সমালোচনা করছে, ছোট মনে করছে, অযোগ্য মনে করছে, তাদের কাছে সে কৃতিত্ব এবং মহত্ব দেখাতে গিয়ে কিন্তু বিপদে পড়ছে। এবং একই ভুল কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন। বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে বলতেন অশিক্ষিত, লেখাপড়া জানেন না, গ্রাম থেকে আসছে, গিয়েও 2 কলম লিখতে জানে না। তো এই জন্য তিনি যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং এটা তার জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসছে। একই অবস্থা কিন্তু এরশাদ সাহেবও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করার জন্য তিনি চেষ্টা করেছেন। এটা তার জীবনের অনেক কলঙ্ক, নতুন বাংলা ছাত্র সমাজ। আবার তিনি যখন সেই নতুন বাংলা ছাত্র সমাজকে বন্ধ করে দিলেন, ওটার মাধ্যমে তার আবার পতন শুরু হয়ে গেল। এরকম অনেক কিছু আছে। এখন আবার সেই খাল কাটা শুরু করতে হবে, আবার সেই ফ্যামিলি কার্ড শুরু করতে হবে। এখন ফ্যামিলি কার্ডের টাকা কই? সরকারকে তো এমনি দেনাগ্রস্ত রাষ্ট্র, তো সেখানে ফ্যামিলি কার্ডের জন্য টাকা তো সরকারকে ইনকাম করতে হবে, আগে আয় করতে হবে, তারপর ব্যয় করতে হবে। এবার এখানে টাকা ছাপিয়ে অন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, 10 দিনও হয়নি। তার মধ্যেই তার সৈন্য সামন্তরা যেভাবে তেলের ড্রাম নিয়ে বসে তৈলমর্দন শুরু করেছেন আর চটকদার সব বক্তব্য দিচ্ছেন, তাতে করে তারেক রহমানকেও আমাদের সামনে সম্ভবত স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত হতে খুব বেশি দিন সময় অপেক্ষা করতে হবে না। এই সৈন্য সামন্তরাই তো যে কোনো রাজা, বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে ভুল পথে পরিচালিত করেন। রাজা বাদশারা কিংবা আমাদের প্রধানমন্ত্রীরা, তারা এক ধরনের হিপনোটাইজড হয়ে পড়েন তাদের কারণে। আমরা তেমনটিই দেখছি এই গত 10 দিনে একের পর এক নানান ধরনের চটকদার বক্তব্য, তার সৈন্য সামন্তদের নানান ধরনের এক ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা। যেমন সাম্প্রতিক সময়ে বা গত শনিবার নতুন নিয়োগকৃত পুলিশের আইজি মিস্টার আলী হোসেন ফকির যেই মন্তব্যগুলো করলেন, যে কথাগুলো বললেন, তা রীতিমতন আতঙ্কের। যেমন তিনি বললেন যে মাদক কারবারিরা, ছিনতাইকারীরা, কিশোর গ্যাংয়ের সদস্যরা জামিন পেয়ে আবার তারা পুরানো অপরাধে লিপ্ত হয়ে পড়েন, এটা সত্য কথা। এখন তাদেরকে দমন করতে বা তাদেরকে সঠিক জায়গায় নিয়ে আসতে কি করতে হবে? তিনি বললেন যে এই ধরনের মামলায় যারা জামিন পেয়ে আসছেন, যে অপরাধীরা, তাদেরকে প্রতি সপ্তাহে থানার ওসির কাছে হাজিরা দিতে হবে এবং বলে আসতে হবে, স্যার আমি ভালো হয়ে গেছি। সাদামাটাভাবে তার এই বক্তব্যকে অনেকেই সাধুবাদ জানাতে পারেন, কিন্তু এর ভেতরে আসলে কি লুকিয়ে রয়েছে, ভেতরের বিষয়গুলো কি? যারা এই ধরনের মামলায়, অর্থাৎ বিশেষ করে মাদক মামলায়, ছিনতাই মামলায়,
চাঁদাবাজির মামলায় আটক হচ্ছেন তারা কি সবাই প্রকৃত অপরাধী? আর তাদেরকে সঠিক জায়গায় আনার জন্য কিংবা চাঁদাবাজি, কিশোর অপরাধ কিংবা ছিনতাই প্রতিরোধের জন্য এগুলোই কি পন্থা? যারা এসব মামলায় আটক হচ্ছেন আমরা মোটামুটি সবাই পরিষ্কার, সবাই স্পষ্ট যে অধিকাংশ মানুষই ষড়যন্ত্রের শিকার হয়ে এসব মামলায় আটক হচ্ছেন। প্রকৃত যারা চাঁদাবাজ, প্রকৃত যারা অপরাধী তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যান। যেমন ডক্টর ইউনূস সরকারের সময় সন্ত্রাস বিরোধী আইনের যথেচ্ছা ব্যবহার হয়েছে, যেই মামলায় যে ধরনের ধারায় আমাকে কিংবা সাংবাদিক আনিস আলমগীরকেও জেলে থাকতে হয়েছে বা আনিস আলমগীর এখনও রয়েছেন। আমরা সন্ত্রাসী, এবং সেটি নয় বাদ দিলাম, এই যে সন্ত্রাস বিরোধী আইনে যে একের পর এক শত শত হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে, আমি সাক্ষী তাদের অনেককে সন্ত্রাস বিরোধী আইনের ধারা থেকে বাদ দিয়ে কাউকে কাউকে ছিনতাই মামলায় দেওয়া হয়েছে, কাউকে কাউকে চাঁদাবাজির মামলায় দেওয়া হয়েছে। কেমন? ধরুন কোনো এক ভদ্রলোক হয়তো কোনো একটা মিছিলের আশপাশে ছিলেন, তাকে আটক করা হয়েছে, তিনি বললেন আমি তো আওয়ামী লীগের কোনো মিছিলে যাইনি। তখন তার সাথে একটা রফা দফায় গেল পুলিশ। আচ্ছা ঠিক আছে, কত টাকা দিবেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। ধরে যখন এনেছি তখন তার সরাসরি ছেড়ে দেওয়া যাবে না, ওত পেতে আছে আমাদের বিরুদ্ধে লোকজন, তারা নানান কথা বলবে। এক কাজ করি, আপনাকে ছোট্ট একটা মামলায় দিই, কত টাকা দিবেন? তো ওই বেচারা তো দেখলো যে সত্যি সত্যি সন্ত্রাস বিরোধী আইনে তাকে মামলায় জড়িয়ে দেওয়া হতো, তাকে মাসের পর মাস কারাগারে থাকতে হতো, হচ্ছে বরং ছোট কোনো মামলায় দেওয়া হলে তিনি দ্রুত বেরিয়ে আসবেন, তার ব্যবসা বাণিজ্য আবার নিয়ন্ত্রণ করা যাবে। এর চেয়ে কিছু টাকা যদি যায়, কত টাকা, 2 লাখ 5 লাখ 10 লাখ টাকায় কন্ট্রাক্ট হলো। যখন বলা হয় যে কি মামলায় দিবেন, ওই ছোটোখাটো একটা ছিনতাই মামলা। এখন ছিনতাই মামলা শুনে অনেকে ছি না না এই মামলা কেন দিবেন, আমার তো সারা জীবনের জন্য একটা রেকর্ড থেকে যাবে। আচ্ছা সন্ত্রাস বিরোধী মামলাতেই দেন, কি আর করবেন, কিন্তু ধারাটা কম দিয়ে খেয়ে দেন, তো সন্ত্রাস বিরোধী মামলা দেওয়া হলো। আবার কেউ কেউ যখন বোঝেন না এই মামলাটা আরও জটিল, আচ্ছা ছিনতাই মামলা দিয়ে দেন, অথবা চাঁদাবাজি মামলায়। এইভাবে অসংখ্য মানুষ এখনো পর্যন্ত কারাগারে অন্ধ প্রকোষ্ঠের মধ্যে রয়েছেন। জুলাই কেন্দ্রিক যত মামলা হয়েছে, হত্যা মামলা কিংবা অ্যাটেম্প টু মার্ডার, এইসব মামলায় যারা আটক হয়েছেন তারা সবাই অপরাধী। তাদেরকে হত্যা মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, অথবা ছেলের সাথে মেয়ের প্রেম, ছেলের বাবা বা মেয়ের বাবা ওই ছেলে বা মেয়ের বাবাকে, মানে প্রতিপক্ষকে চাঁদাবাজি মামলায় আটকে দিয়েছে যিনি ক্ষমতাশালী। তো তাদেরকে জামিনে বেরিয়ে এসেও হাজিরা দিতে হবে ওসির সামনে, গিয়ে বলে আসতে হবে স্যার আমি ভালো হয়ে গেছি। আর যারা প্রকৃত অপরাধী তারা যদি বেরিয়েও আসে, তারা প্রতি সপ্তাহে যাবে ওসির কাছে, ওসি তাদেরকে দেখে এমনি ছেড়ে দেবে, কোনো ধরনের রফাদফা হবে না। আমাদের সেই অতি সুন্দর সত্য যুগের কালচার গড়ে উঠেছে। এর আগে রাজশাহী রেঞ্জের ডিআইজি মিস্টার শাহজাহান সাহেব তিনি মন্তব্য করলেন যে নিষিদ্ধ ঘোষিত বা ফ্যাসিস্ট সংগঠনের কোনো সদস্য নেতাকর্মী জামিনে বের হলে তাকে যেন শোন অ্যারেস্টে দেখানো হয়। তিনি তার অধীনে 8 জেলার এসপির কাছে এরকম লিখিত নির্দেশনা দিলেন, যদিও পরে ভুল পাল্টে দিয়েছেন, কিন্তু বলেছিলেন তো। আমরা দেখলাম যে আমাদের সড়ক মন্ত্রী তিনি চেয়ারে বসার সঙ্গে সঙ্গে মন্তব্য করে বসলেন যে সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, আমি সেটাকে চাঁদা হিসেবে দেখি না, ভাবতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। বাধ্য করা হবে কেন? এগুলো সব অলিখিত নিয়ম হয়ে গেছে, আপনি জানেন না? এবং এই চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতি কতটা চাপ বাড়ছে আপনি জানেন না? উত্তরবঙ্গের কোনো একটা জেলা থেকে ঢাকা পর্যন্ত একটি পণ্যবাহী ট্রাক আসতে কত জায়গায় কত ঘাটে ঘাটে চাঁদা দিতে হয় আপনি জানেন না? সবই তো সমঝোতার ভিত্তিতে। যখন যে দল ক্ষমতা আসে সেই দলের নেতাদের নিয়ন্ত্রিত যে সংগঠন থাকে তাদের অধীনে এই চাঁদাবাজিগুলো হয়। আর কিভাবে একের পর এক বয়ান দিচ্ছেন আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা, চটকদার সব বক্তব্য দিচ্ছেন। আমাদের আইজিপি আলী হোসেন ফকির সাহেব আরও কি বললেন যে প্রধানমন্ত্রীর 1 নম্বর অ্যাসাইনমেন্ট সমাজে মাদক থাকবে না। এখানেও সেই প্রধানমন্ত্রী বন্দনা। কেন প্রধানমন্ত্রীর নাম নিতে হবে? কেন
মাদক নিয়ন্ত্রণ আপনার নিজের 1 নম্বর অ্যাসাইনমেন্ট নয়। প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে নিজের অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজ করা যাবে না, মাদক নির্মূল করা যাবে না, সন্ত্রাস নির্মূল করা যাবে না, কোন ধরনের কথাবার্তা? আমরা তো এর আগে গত 15.5 বছর ধরে দেখেছি সেই একইভাবে শেখ হাসিনা বন্দনা, কিছু হলেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। নারায়ণগঞ্জের 7 মার্ডারের আসামি আটক করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে শুনেছিলাম প্রধানমন্ত্রীর নির্দেশে অপেক্ষায় আছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নির্দেশ না দিলে আসামিদের কাউকে আটক করা যাবে না। যখন প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন তখন তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আসামিদের আটকের সর্বাত্মক চেষ্টা করছি। বনানীতে যখন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো কোনো একবার, তখন গণপূর্ত মন্ত্রীকে আমরা বলতে শুনেছিলাম প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। মানে প্রধানমন্ত্রীর নির্দেশ না দিলে আগুন নেভানো যেত না, বা আগুন নেভানোর জন্য যথাসাধ্য চেষ্টা করার দরকার ছিল না। কি অদ্ভুত সব বক্তব্য আমাদের সামনে, এবং এই যে এগুলো সব প্রধানমন্ত্রীকে তেল মারার মতো কথাবার্তা ছিল। ঠিক এখনও সেই বিষয়গুলো ঘটছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্দেশ্যে বলতে চাই, সাবধান মাননীয় প্রধানমন্ত্রী। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে এই ধরনের তেলবাজ মানুষেরা, তোষামতকারী ব্যক্তিরা যে ভূমিকায় অবতীর্ণ ছিলেন, তার কারণে তার পতনটা হয়েছে। অনেকগুলো কারণের মধ্যে এটিও একটি কারণ। তার মধ্যে নিশ্চয়ই সাংবাদিকরাও ছিলেন তোষামতকারীদের মধ্যে। তাদের কারণে শেখ হাসিনা আরও বেশি স্বৈরাচার হয়ে উঠেছিলেন। আমাদের আইজিপি ওই একই বক্তব্যের সময় আরও যা যা বলছিলেন তা হচ্ছে এরকম যে মানে সড়ক দখল করে বিভিন্ন দোকানপাট বসানোর ক্ষেত্রে তিনি বলছিলেন যে ফুটপাতে আগে দেখেছি এলাকার প্রভাবশালী লোক এবং আমাদের প্রশাসনেরও দুর্নাম আছে, জয়েন্টলি তারা এখান থেকে চাঁদা তোলে, এজন্য এগুলো ক্লিন হয় না। আমরা এই জন্য হলিডে মার্কেট দিতে চাই। হলিডে মার্কেট হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে সব ধরনের। আপনি তো স্বীকার করে দিলেন যে পুলিশের মধ্যে একটা অংশ সরকারি দলের ছাত্র নেতাদের সঙ্গে হোক, ছাত্র সংগঠন হোক, তাদের সঙ্গে মিলেমিশে চাঁদা তোলে। জানেন তো এই বিষয়টি, নির্মূল করতে পারবেন তো? আগে ছাত্রলীগ আর পুলিশ একাকার হয়ে ফুটপাত থেকে চাঁদা তুলতো, এখন ছাত্র দলের নেতাকর্মীরা একসাথে পুলিশের সঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে চাঁদা তুলবে। বলুন তো, চ্যালেঞ্জ করুন তো যে হ্যাঁ সেটি বন্ধ করবেন, হলিডে মার্কেট করা না গেলেও আপনার নিজের পেশার যেসব ব্যক্তিরা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। চ্যালেঞ্জ করলাম, পারলে ঘোষণা দিন। পারবেন না, তার কারণ এই চাঁদাবাজির টাকা প্রতিদিন যে শত শত কোটি টাকা ফুটপাত থেকে ওঠে, সেই শত শত হাজার হাজার কোটি টাকার ভাগা কোন শীর্ষ পর্যায় পর্যন্ত যায় আমাদের বেশ জানা আছে। প্রধানমন্ত্রীর দোহাই দিয়ে আল্লাহ ওয়াস্তে আর কিছু করবেন না, এবং আপনারা করে যাবেন সেটিও আমরা জানি। কথায় কথায় প্রধানমন্ত্রীকে টানবেন, তাই দয়া করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি